প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় প্রথম লেনদেন নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় লেনদেন। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। লেনদেন শব্দের আবিধানিক অর্থ আদান প্রদান। লেন অর্থ নেওয়া আর দেন অর্থ দেওয়া। এক্ষেত্রে এক পক্ষ সুবিধা গ্রহণ করে আরেক পক্ষ সুবিধা প্রদান করে। তাহলে লেনদেন শব্দটির আমরা কি বুঝলাম? যে এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আরেক পক্ষ সুবিধা দান করবে। এটাই হলো আসলে লেনদেন। লেনদেন আলোচনা করার আগে আমরা একটু আলোচনা করে নেই যে ঘটনা 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 মানুষের জীবনে অসংখ্য কর্মকাণ্ড সংঘটিত হয়। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে মানুষ অসংখ্য কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। এর প্রত্যেকটি কর্মকাণ্ড হলো এক একটি ঘটনা। হিসাব বিজ্ঞান কোহেলের মধ্যে, হিসাব বিজ্ঞানী কোহেলের মধ্যে, এরিক লুইস কোহলারের মধ্যে ঘটনা হলো এমন একটি প্রক্রিয়া বা প্রক্রিয়ার অংশবিশেষ যা কোনো একটি নির্দিষ্ট সময়ে অথবা নির্দিষ্ট জায়গায় সংঘটিত হয়। তাহলে ঘটনা সম্পর্কে বুঝলাম যে আসলে ঘটনা এমন একটা প্রক্রিয়া যা কোনো নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট জায়গায় সংঘটিত হয়। ঘটনা দুই প্রকার: ঘটনার শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ। ঘটনার শ্রেণী বিভাগ, ঘটনাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আত্মিক ঘটনা আর একটা হলো অনাত্মিক ঘটনা। একটা হলো মনিটারি ইভেন্ট আর একটা হলো নন মনিটারি ইভেন্ট। আত্মিক ঘটনাটা কি? একটা হলো আত্মিক ঘটনা, এক নম্বর হলো আত্মিক ঘটনা, দুই নম্বর হলো অনাত্মিক ঘটনা। আত্মিক ঘটনাটা সম্পর্কে আমরা একটু ধারণা নেই। যে ঘটনা অর্থের দ্বারা পরিমাপযোগ্য সেটা হলো আত্মিক ঘটনা। যেমন ৫,০০০ টাকার একটি বই ক্রয় করা, ৫,০০০ টাকার বই ক্রয় করা হোক, তাহলে বইটা অর্থের সঙ্গে সংশ্লিষ্ট, এই জন্য এটাকে বলবো আমরা আত্মিক ঘটনা। অনাত্মিক ঘটনা, যে ঘটনা অর্থের সাথে সংশ্লিষ্ট নয় সেটাকে বলবো আমরা অনাত্মিক ঘটনা। যেমন আমরা বই ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো, আসলে বই ক্রয় করা হয়নি, ফরমাইশ দেওয়া হয়েছে, তাহলে এটাকে আমরা অনাত্মিক ঘটনা বলবো। তাই আমরা ঘটনা সম্পর্কে বুঝলাম। এবার আমরা লেনদেন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনায় যাব। লেনদেন, লেনদেন শব্দটি হিন্দি শব্দ লেনা দেনা থেকে উৎপত্তি হয়েছে, যার এক পক্ষ সুবিধা গ্রহণ করে আর এক পক্ষ সুবিধা দান করে। সাধারণ অর্থে আমরা বলবো যে অর্থের মূল্যে পরিমাপযোগ্য দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আদান প্রদানের দ্বারা যদি কোনো ব্যক্তি বা অথবা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় সেটাকে বলবো আমরা লেনদেন। সেটাকে বলবো আমরা লেনদেন। অর্থের মূল্যে পরিমাপযোগ্য কোনো দ্রব্য সামগ্রী সেবাকর্মের আদান প্রদানের দ্বারা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় সেটাকে বলবো আমরা লেনদেন। আধুনিকভাবে বলতে গেলে পণ্য সেবাকর্মের আদান প্রদানের দ্বারা ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সম্পত্তি দায় ও মালিকানা সত্ত্বের যদি কোনো পরিবর্তন সূচিত হয় সেটাকে বলবো আমরা লেনদেন। তাহলে লেনদেনের এই সংজ্ঞা থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করছি সেটা হলো, আমরা এবার দেখি লেনদেনের বৈশিষ্ট্য। লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেনের যে বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করলাম সংজ্ঞা থেকে, সেটা হল তিনটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ। তিনটি বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, মুখ্য বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য হলো তিনটা। একটা হলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, অর্থের মাপকাঠিতে, অর্থাৎ মাপকাঠিতে পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। দুই নাম্বার আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন,
আর্থিক অবস্থার পরিবর্তন। এই পরিবর্তনটা আবার দুই ভাবে হতে পারে। এক, নিট পরিবর্তন, খ কাঠামোগত পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন। 3 নাম্বার দুটি পক্ষ। তাহলে লেনদেনের সংজ্ঞায়িত যে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি তার মধ্যে 3টি বৈশিষ্ট্য অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটা হলো অর্থের মাত্রাটিতে পরিমাপযোগ্য আর্থিক অবস্থার পরিবর্তন। এই আর্থিক অবস্থার পরিবর্তন দুই ভাগে করতে পারে, একটা হলো নিট পরিবর্তন আর একটা হলো কাঠামোগত পরিবর্তন। 3 নাম্বার দুটি পক্ষ। আরো অন্যান্য বৈশিষ্ট্যগুলি আছে। অন্যান্য বৈশিষ্ট্য এরকম, অন্যান্য বৈশিষ্ট্য 1 নাম্বার স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, স্বতন্ত্র, দৃশ্যমান ও অদৃশ্যমান, ইতিবৃত্তীয় ভবিষ্যৎ ঘটনা, ও ভবিষ্যৎ ঘটনা। 4 নাম্বার প্রমাণ্য দলিল। তাহলে আমরা লেনদেনের যে বৈশিষ্ট্য সংজ্ঞা তার থেকে আমরা পেয়েছি অর্থের মাত্রাটিতে পরিমাপযোগ্য আর্থিক অবস্থার পরিবর্তন, নিট পরিবর্তন ও কাঠামোগত পরিবর্তন, দুটি পক্ষ, স্বয়ংসম্পূর্ণ, স্বতন্ত্র, দৃশ্যমান ও অদৃশ্যমান, ইতিবৃত্তীয় ও ভবিষ্যৎ ঘটনা, প্রামাণ্য দলিল। অর্থাৎ কোনো ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলি থাকতে হবে। তবে কমপক্ষে 3টি বৈশিষ্ট্য যদি বিদ্যমান না থাকে তাহলে আমরা তাকে লেনদেন বলবো না, সেটাকে আমরা ঘটনা বলবো। আর্থিক অবস্থার পরিবর্তনের একটি নিট পরিবর্তন। এই নিট পরিবর্তন সম্পর্কে একটু আলোচনা করি। নিট পরিবর্তন বলতে আসলে আর্থিক অবস্থার যদি উভয় পাশে, সম্পদ পাশে এবং দায় পাশে উভয় পাশে পরিবর্তন হয় সেটাকে আমরা বলি নিট পরিবর্তন, অর্থাৎ যোগফলের পরিবর্তন হবে। কাঠামোগত পরিবর্তন বলতে যদি আর্থিক অবস্থার বিবরণীতে কোনো একটি পাশে অর্থাৎ সম্পত্তি পাশে অথবা দায় পাশে যদি পরিবর্তন হয় সেটাকে আমরা বলি কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ এক পক্ষের পরিবর্তন। এটাকে বলি আমরা কাঠামোগত পরিবর্তন। দুটি পক্ষ বলতে আসলে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ, অর্থাৎ এক পক্ষ গ্রহণ করে আরেক পক্ষ দান করে। স্বয়ংসম্পূর্ণ, স্বতন্ত্র, প্রতিটি লেনদেনে অবশ্যই স্বাধীন ও স্বতন্ত্র হতে হবে। যেমন রহিমের নিকট থেকে চেক পেয়ে করিমকে প্রদান করা হলো, এটা আসলে স্বাধীন ও স্বতন্ত্র। দৃশ্যমান ও অদৃশ্যমান, প্রতিটি লেনদেনে অবশ্যই দৃশ্যমান অদৃশ্যমান উভয় হতে পারে। আর ইতিবৃত্তীয় ভবিষ্যৎ ঘটনা, ইতিবৃত্তীয় ঘটনা যেরকম লেনদেন হয় ভবিষ্যৎ ঘটনাও সেরকম লেনদেন হতে পারে। আর লেনদেনের বিপক্ষে অবশ্যই প্রমাণ্য দলিল থাকতে হবে। এই লেনদেনের বৈশিষ্ট্যগুলো এবার আমরা আলোচনা করব লেনদেনের শ্রেণীবিভাগ। লেনদেনের শ্রেণীবিভাগ লেনদেনের শ্রেণীবিভাগ লেনদেনে 5টি ভাগে ভাগ করা হয়েছে। 1, উদ্দেশ্য ভিত্তিক লেনদেন, উদ্দেশ্য ভিত্তিক লেনদেন। 2, প্রাতিষ্ঠানিক লেনদেন, বিশ্বমানতার ভিত্তিতে লেনদেন, মানবতার ভিত্তিতে লেনদেন, উপযোগিতার ভিত্তিতে লেনদেন, উপযোগিতার ভিত্তিতে লেনদেন। 5 নাম্বার অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন, তাহলে লেনদেনের শ্রেণীবিভাগে আমরা লক্ষ্য করতেছি লেনদেনের শ্রেণীবিভাগের 5টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এক হলো উদ্দেশ্য ভিত্তিক লেনদেন, 2 প্রাতিষ্ঠানিক লেনদেন, 3 বিশ্বমানতার ভিত্তিতে লেনদেন, উপযোগিতার ভিত্তিতে লেনদেন আর অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন। উদ্দেশ্য ভিত্তিক লেনদেনকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 1, কারবারি লেনদেন, খ অকারবারি লেনদেন, গ ব্যক্তিগত লেনদেন। তাহলে আমরা উদ্দেশ্য ভিত্তিক লেনদেনকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে সেটা বুঝলাম।
লিখলাম কারবারি লেনদেন, অকারবারি লেনদেন আর ব্যক্তিগত লেনদেন। প্রাতিষ্ঠানিক লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ক আন্তঃলেনদেন, খ বহির্লেনদেন। বিশ্বমানতার ভিত্তিতে লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ক বিশ্বমান লেনদেন, খ অদৃশ্যমান লেনদেন। উপযোগিতার ভিত্তিতে লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক মূলধন জাতীয় লেনদেন, খ মুনাফা জাতীয় লেনদেন। অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ক নগদ লেনদেন, খ অনগদ লেনদেন, গ ধারে লেনদেন। তাহলে আমরা লেনদেনের শ্রেণী বিভাগে প্রথম পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। এক উদ্দেশ্য ভিত্তিক লেনদেন, প্রাতিষ্ঠানিক লেনদেন, বিশ্বমানতার ভিত্তিতে লেনদেন, উপযোগিতার ভিত্তিতে লেনদেন, অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন। উদ্দেশ্য ভিত্তিক লেনদেনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কারবারি লেনদেন, অকারবারি লেনদেন, ব্যক্তিগত লেনদেন। প্রাতিষ্ঠানিক লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আন্তঃলেনদেন ও বহির্লেনদেন। বিশ্বমানতার ভিত্তিতে লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দৃশ্যমান লেনদেন ও অদৃশ্যমান লেনদেন। উপযোগিতার ভিত্তিতে লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। নগদ লেনদেন, অনগদ লেনদেন ও ধারে লেনদেন। এখন আসা যাক কারবারি লেনদেনে। মুনাফা অর্জনের সাথে জড়িত লেনদেনকে আমরা কারবারি লেনদেন বলি। অকারবারি লেনদেন যে লেনদেনের সাথে কোনো মুনাফা জড়িত নয়, শুধু জনসেবার কাজে ব্যক্তিগত কাজে জড়িত থাকে, সেটাকে আমরা বলি অকারবারি লেনদেন। আর ব্যক্তিগত লেনদেন যে প্রতিষ্ঠানের মালিকের ব্যক্তিগত যে লেনদেনগুলি থাকে, যেমন ছেলে মেয়ের স্কুলের বেতন দেওয়া, সে নিজের ব্যক্তিগত কাজে যে সমস্ত লেনদেন করে সেটা হলো আসলে ব্যক্তিগত লেনদেন। প্রাতিষ্ঠানিক লেনদেন, আন্তঃলেনদেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সমস্ত লেনদেন জড়িত থাকে সেগুলো বলি আমরা আন্তঃলেনদেন। বহির্লেনদেন, তৃতীয় পক্ষের সাথে, প্রতিষ্ঠানের বাহিরের কোনো পক্ষের সাথে যখন লেনদেন জড়িত থাকে সেটাকে বলি আমরা বহির্লেনদেন। দৃশ্যমান লেনদেন, যে লেনদেনের দৃশ্যমান দেখা যায় সেটাকে বলি আমরা দৃশ্যমান লেনদেন। আর যে লেনদেন সমূহ দেখা যায় না সেটাকে বলি আমরা অদৃশ্যমান লেনদেন। যেমন আসবাবপত্রের অবচয়, কলকব্জের অবচয়, এগুলো দেখা যায় না কিন্তু এগুলো লেনদেন। উপযোগিতার ভিত্তিতে লেনদেন দুই প্রকার। মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। যে লেনদেনের ফলাফল দীর্ঘস্থায়ী বা সম্পদ জাতীয় হয় সেগুলোকে আমরা বলি মূলধন জাতীয় লেনদেন। আর মুনাফা জাতীয় লেনদেন, যে লেনদেনের ফলাফল দীর্ঘস্থায়ী নয়, স্বল্পস্থায়ী, সেটাকে বলি আমরা মুনাফা জাতীয় লেনদেন। এবার হলো অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন তিন প্রকার। নগদ লেনদেন, যে লেনদেন সরাসরি নগদ জড়িত থাকে, নগদ সংক্রান্ত লেনদেনকে আমরা বলি নগদ লেনদেন, যেমন নগদে পণ্য ক্রয় করা হলো। অনগদ লেনদেন, যে লেনদেনে আসলে নগদ নয়, অনগদ, সেগুলোকে আমরা বলি, যেমন আসবাবপত্রের অবচয়, প্রণামের অবলোকন, এগুলো হলো অনগদ লেনদেন। ধারে লেনদেন, যে লেনদেন আসলে নগদ নয়, ধারে সংঘটিত হয়, সেটাকে আমরা বলি ধারে লেনদেন। তাহলে আমরা লেনদেনের শ্রেণী বিভাগ বুঝলাম। এবারে আমরা দেখব লেনদেনের উৎস বা এ সংক্রান্ত দলিল। লেনদেনের দলিল। লেনদেনের উৎস বা এ সংক্রান্ত দলিল আমরা কয়েকটা বলছি। ক্যাশ মেমো,
চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট। তাহলে লেনদেনের উৎস আমরা সংগ্রহ করি চালান। চালান বিক্রেতা প্রস্তুত করে থাকে। চালানটা কেমন হয় সেটাকে আমরা একটুখানি দেখি। এরকম চালান ক্রমিক বিবরণ পরিমাণ দর। এটা হলো ক্রমিক মানের বিবরণ পরিমাণ দর পরিমাণ টাকা। এখানে হলো প্রতিষ্ঠানিক নাম, চালান, তারিখ। ভুল ত্রুটি সংশোধনযোগ্য বিক্রেতা স্বাক্ষর। টাকা কথায় বিক্রিত মাল ফেরত নয়। তাহলে আমরা চালানের একটা নমুনা দেখলাম। চালানের নমুনা প্রতিষ্ঠানিক নাম, চালান, তারিখ। এবার ফরম্যাটটা এরকম ক্রমিক মানে বিবরণ পরিমাণ দর পরিমাণ টাকা। এখানে টাকাটা আবার কথায় হবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য বিক্রিত মাল ফেরত নয়, বিক্রেতার স্বাক্ষর। ক্যাশ মেমো, ক্যাশ মেমোটা ঠিক একইভাবে সংগঠিত হবে। ক্যাশ মেমোটাও ঠিক এই ধরনের। এই প্রতিষ্ঠানিক নাম এখানে আমরা লিখব ক্যাশ মেমো, চালান নম্বর, ক্রমিক মানে বিবরণ পরিমাণ দর পরিমাণ টাকা। এইখানে যে জিনিসটা একটুখানি সংশোধন হবে সেটা হবে এখানে টাকা কথায়, এখানে ক্রেতার স্বাক্ষর। তাহলে ক্যাশ মেমো এবং চালানের মধ্যে একটু পার্থক্য আছে ফরম্যাটে। সেটা হলো এখানে শুধু চালানে বিক্রেতার স্বাক্ষর হয় আর ক্যাশ মেমোতে বিক্রেতার স্বাক্ষর থাকে। তাহলে আমরা আজকে শিখন ফলে দেখতে পাচ্ছি আমরা ঘটনা সম্পর্কে জানলাম। ঘটনাটা হলো আসলে যে কোনো সময় সংঘটিত হয়, তার কোনো আর্থিক মূল্য থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আর ঘটনার দুই প্রকার, একটা হলো আর্থিক ঘটনা আর একটা হলো অনার্থিক ঘটনা। এরপরে আমরা লেনদেন বুঝলাম। লেনদেন শব্দের আবেদনকৃত লেনা ও দেনা, এক পক্ষ সুবিধা গ্রহণ করে আরেক পক্ষ সুবিধা দান করে। অর্থের মূল্যে পরিমাপযোগ্য দ্রব্য সামগ্রী সেবাকর্ম দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় সেটাকে আমরা লেনদেন বলি। লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য মুখ্য। একটা হলো অর্থের মাত্রাতে পরিমাপযোগ্য আর্থিক অবস্থার পরিবর্তন। এই আর্থিক অবস্থার পরিবর্তন আবার দুই ধরনের, একটা হলো নিট পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন। 3 নাম্বার হলো দুটি পক্ষ। আরো অন্যান্য বৈশিষ্ট্য আছে স্বাধীন ও স্বতন্ত্র, ইতিবৃত্তীয় ঘটনা, দৃশ্যমান ও অদৃশ্যমান, প্রমাণ্য দলিল। এই নিট পরিবর্তন ও কাঠামোগত পরিবর্তনটা হলো সম্পদের উভয় পাশে এই আর্থিক অবস্থার বিবরণের উভয় পাশে পরিবর্তন হয়, সম্পদ পাশে ও দায় পাশে। আর কাঠামোগত পরিবর্তন হলো আর্থিক অবস্থার বিবরণে একটি পাশে পরিবর্তন হয়, অর্থাৎ এক পাশে পরিবর্তন ঘটে। আর নিট পরিবর্তন উভয় পাশে পরিবর্তন ঘটে। লেনদেনের শ্রেণী বিভাগে আমরা দেখেছি লেনদেনের শ্রেণী বিভাগে 5 প্রকার: উদ্দেশ্য ভিত্তিক লেনদেন, প্রাতিষ্ঠানিক লেনদেন, উপযোগিতার ভিত্তিতে লেনদেন, দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন আর অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন। লেনদেনের উৎসগুলি আমরা দেখেছি চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট ও ক্রেডিট নোট। আমরা চালানের একটা ফরম্যাট দেখেছি প্রতিষ্ঠানিক নাম, চালান, তারিখ, ক্রমিক মানের বিবরণ পরিমাণ দর পরিমাণ টাকা। কথায় ভুল ত্রুটি সংশোধনযোগ্য বিক্রিত মাল ফেরত নয়, বিক্রেতার স্বাক্ষর। ক্যাশ মেমো এবং চালানে একই ধরনের। ক্যাশ মেমোতে বিক্রেতার স্বাক্ষর এবং ক্রেতার স্বাক্ষর থাকে, চালানে শুধুমাত্র বিক্রেতার স্বাক্ষর থাকে। তাহলে আমরা আজকে লেনদেন সম্পর্কে বুঝলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লেনদেন সম্পর্কে এবার আমরা আগামী ক্লাসে বুঝবো যে আসলে কিভাবে লেনদেন চিহ্নিত করা হয়। তাহলে
আজকের আলোচনায় আমরা লেনদেন সম্পর্কে বুঝলাম। লেনদেন এবার আমরা কিভাবে অঙ্কের প্রয়োগ করলে লেনদেন চিহ্নিত করে সেটা দেখবো আগামী ক্লাসে। তা এই করোনাকালীন সময় তোমরা সকলে ভালো থাকো। বাইরে যখন যাবে সকলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আমরা সকলেই নিরাপদ থাকি, আমরা নিজেরাই নিরাপদ থাকবো এবং দেশকে নিরাপদ রাখবো, সকলেই নিরাপদ থাকবো। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।